ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নের সহযোগিতা কামনা। যোগসু নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা, কারিগরি ত্রুটির কারণে 4 ঘণ্টা বন্ধ থাকার পর মধ্যরাতে ফের শুরু। ভোট পড়েছে 60%-এর বেশি। সারা দেশে শীতের দাপট, হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। রাজধানীর বাতাসে বেড়েছে ক্ষুদ্র বিষাক্ত কণা, শ্বাসকষ্ট সহ বাড়াচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এবং 1.5 দশকেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি ভারত, কমিয়ে আনতে রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্জিতা শেহসিন। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল। এ সময় নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউর সহযোগিতা চান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনও সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। তারা বলেছেন যে অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। বুধবার রাত 12:40 এই গণনা কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত 8:50 ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনের সঙ্গে আলোচনা করে আসে নতুন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিস ফাতেমা কাকুলি জানান, প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে, পরে এই কেন্দ্রের ভোটই 2 কোম্পানির 2 মেশিনে গণনা করা হবে। হাতে গণনার পর পাওয়া ফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে সেই মেশিন দিয়েই সব কেন্দ্রের ভোট গণনা করা হবে। যোগসু নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনে যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয় তাহলে, এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণের পর বেশ কিছুটা বিলম্বে কিন্তু ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়। সবশেষ দ্বিতীয় দফায় আমরা দেখতে পেয়েছি 12:40 ভোট গ্রহণ সেটি শুরু হয়। এখন পর্যন্ত আমরা 4টি কেন্দ্রের ফলাফল, 39টি কেন্দ্রের মধ্যে 4টি কেন্দ্রের ফলাফল আমরা শুনতে পেরেছি, ঘোষণা করা হয়েছে। এবং এই 39টি কেন্দ্রের মধ্যে বাকি 35টি কেন্দ্রের ফলাফল যে এখন পর্যন্ত গণার যে প্রক্রিয়া গণনা করা হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ফলাফলটি হয়েছে প্রতিটি বিভাগের ফলাফলেই, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে আসলে হল ভিত্তিক কেন্দ্র নয়, সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বিভাগ ভিত্তিক যে কেন্দ্রগুলো রয়েছে প্রতিটি কেন্দ্রেই, যদি মোটা দাগে বলতে যাই, ভিপি, জিএস, এজিএস যে পদগুলো রয়েছে, যে টপ 3টি পদ অর্থাৎ প্রথম যে 3টি পদ, সেটিতে আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী, পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে
মধ্যে কিন্তু যে ভোটের যে লড়াই সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বিভিন্ন পদে। পাশাপাশি অন্যান্য পদগুলোতেও বেশ কয়েকজন প্রার্থী এগিয়ে আছেন। আমরা 4টি যে বিভাগ রয়েছে সেই 4টি বিভাগের ফলাফলে এমনটি দেখতে পেয়েছি। কারিগরি জনিত ত্রুটির কারণে এই ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু করতে বেশ বিলম্ব হয়। গতকাল 3:30টায় যে ভোট গ্রহণ শেষ হওয়ার পর 8:50 কিন্তু গণনা প্রক্রিয়ার মধ্যেই কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরবর্তীতে প্রায় 5 ঘন্টা পর্যন্ত কিন্তু এই গণনা প্রক্রিয়া সেটি বন্ধ রাখা হয় এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে কক্ষ রয়েছে সেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, নির্বাচন পরিচালনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই নির্বাচন কমিশনার, পাশাপাশি অংশীজন যারা রয়েছেন সেই অংশীজনদের সমন্বয়ে একটি মিটিং হয়। পরবর্তীতে সেখান থেকে সিদ্ধান্ত আসে যে ডিজিটাল পদ্ধতিতেই আসলে এই ভোটের যে গণনা কার্যক্রম সেটি করা হবে এবং 12:40 নাগাদ শুরু হয়। এখন পর্যন্ত 4টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। ফলাফল প্রস্তুত করার যে প্রক্রিয়া সেটির জন্য কাজ করছেন এই নির্বাচন কমিশনের সদস্য যারা রয়েছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবরাখবর। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ বিরোধী অবস্থান নেয় কাল হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ভারতে বসে হত্যার নির্দেশ দেয় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। খুন করে ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ। ভারতে পালাতেও ভূমিকা রাখে বাপ্পি। ঘটনার 1 মাসেরও কম সময়ে 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়ে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন ডিবি প্রধান। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে 2 জন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি। হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে, ছায়া তদন্তে নামে র্যাবও। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি বলছে হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকের নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে। আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে। আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপ ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কদমতলীতে ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, মাদন ব্যবসায় বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে অপরাধীরা। এ ঘটনায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। স্বামীকে হারিয়ে নির্বাক স্ত্রী রোজিনা বেগম। মঙ্গলবার রাতে রাজধানীর কদমতলীর কোদরবাজার এলাকায় শাহাবুদ্দিন নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। স্বজনদের দাবি, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই শাহাবুদ্দিনকে হত্যা করা হয়েছে। অনেক মাদক ব্যবসায়ীরা এটার ভিতরে জড়িত, এটাই জানতে পারছি যে মাদক ব্যবসায়ীরা সবাই মিল্লা এই কাজটা করছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন শাহাবুদ্দিনের স্বজনরা। মাদক ব্যবসাদের বন্ধ করার জন্য তাদের সাথে করছে, এই জন্য তারা আমাদের পিছনে, আমার স্বামীর পিছনে শত্রু খাড়াইছে। আমি তাদের বিচার চাই যারা আমার স্বামীরে মার্ডার করছে। এই ঘটনায় কদমতলী থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার, আর অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। 7 জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত প্রশ্নে এক শোকাবহ দিন। 2011 সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করে কিশোরী ফেলানীকে। কাঁটাতারে ঝুলে থাকা সেই দেহ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফেলানী হত্যার বিচারের অপেক্ষায় এখনও মা বাবা। কিন্তু প্রশ্ন হলো, ফেলানীর পর কি থেমেছে সীমান্ত হত্যা, নাকি বদলেছে শুধু তারিকার নাম? সীমান্ত হত্যার বর্তমান বাস্তবতা নিয়ে আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বিয়ে ঠিক 14 বছরের কিশোরী পা দেবে জীবনের নতুন অধ্যায়ে। সব আয়োজন সম্পন্ন হলেও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে তা কে জানত। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা সেই মরদেহ দেখায় রাষ্ট্রের অসহায়ত্বের নগ্ন ছবি। এরপর কেটে গেছে 14 বছর। ফেলানীর কবরের পাশে এখনো নীরবে দাঁড়িয়ে থাকেন তার বাবা মা। বাংলাদেশে যে কোনো সরকার আসুক, এটা আমার দাবি, আমি বিচার চাই। ফেলানীর বিচারটা আমি বেঁচে থাকতে আমি দেখতে চাই, আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। কয়েক দফায় আসামি খালাস পাওয়ায় থমকে আছে ফেলানী হত্যা মামলার বিচার প্রক্রিয়াও। ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের ভারতীয় হাইকমিশনের পাশের এই সড়কটির নাম ফেলানী অ্যাভিনিউ। প্রশ্ন হচ্ছে, একটি সড়কের নামকরণেই কি সব দায় শেষ হয়ে যায়? সীমান্তে আজও যখন গুলি চলে, তখন এই সড়ক কি শুধুই কেবলমাত্র নাম ফলক হয়ে থাকে, নাকি প্রতিদিন প্রতি মুহূর্ত এইটাই মনে করিয়ে দেয় যে ফেলানী হত্যার বিচার আজও অসম্পূর্ণ? ফেলানীর বিষয়টা নিয়ে উপাসে কেস করেছেন এবং তারা কিন্তু এটা মুভ করতে চেষ্টা করেছেন। সুতরাং এই যে সিভিল সোসাইটির যে কন্ট্রিবিউশনটা বা মুভমেন্টটা আমাদের এদেশ থেকে এবং ওখান থেকেও, এদেরও কিন্তু এই ভয়েসটা রেইজ করা আমার মনে হয় প্রয়োজন। যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের আওতায় এনে সেটাকে দেখা যেত। পলিটিক্যালি রেসপন্স করলে হবে না, শুধু ডিপ্লোম্যাটিক্যালি ছাড়া রেসপন্স করলে হবে না। আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা রেসপন্সিবল মেম্বার, তো সেখানেও তো আমাদের একটা ভয়েস আছে। আমরা এই সবগুলাকে এক একটা করে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় ইন্ডিয়া ইজ বাউন্ড টু রেসপন্স টু দিস। ফেলানী হত্যাকাণ্ডের পর সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বিজিবি ও বিএসএফ এর মধ্যে। দুই দেশের রাজনৈতিক পর্যায়ের আলোচনাতেও সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ইন্ডিয়ার এই অ্যাটিচিউডটা কেন? আওয়ামী লীগের সময় তো সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। চায়নাতে এরকম বর্ডার কিলিং হচ্ছে না, পাকিস্তানে এরকম বর্ডার কিলিং হয় না। এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, সম্পর্কের ভালো মন্দ নয়, কঠোর অবস্থান নিতে না পারার ব্যর্থতা এবং বাংলাদেশের প্রতি ভারতের মানসিকতাই দায়ী। ওই মেন্টাল সাইকিটাও ডেভেলপ করে যে বাংলাদেশে এরা যারা আছে তাদের লাইফ খুব একটা ইম্পর্টেন্ট না, তারা প্রতিবাদ করতে পারবে না, এবং আপনি তাদেরকে দেখেন শত্রু হিসাবে। ফেলানীর ঘটনা দুই দেশের সীমান্ত সম্পর্কের প্রতীক উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, সীমান্তে হত্যা কমিয়ে আনতে রাষ্ট্রকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। পিপলস ম্যান্ডেট নিয়ে আসা গভর্নমেন্টের এই স্টেকটা আরো গুরুত্বপূর্ণ থাকবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। 5 মাসে কমেছে রফতানি আয়, চ্যালেঞ্জে দেশের তৈরি পোশাক খাত। অস্থিতিশীল পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেক বিদেশি বায়ার প্রতিষ্ঠান, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সারা দেশে শীতের দাপট, হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল এলাকায় আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন এমআর রকি। সরাসরি প্রথমে যাচ্ছি মিমের কাছে। পৌষের শীতের সাথে কিন্তু যুক্ত হয়েছে শীতের হিমেল হাওয়া। আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি রাজধানীর হাতিরঝিলে এবং এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে শীত বেলা বাড়ার সাথে, অর্থাৎ সকাল 8টার পরে সূর্যের কিন্তু উপস্থিতি মিলেছে।
তো আমরা যেমনটি দেখছি যে একে একে কিন্তু অফিসগামী যে সকল মানুষ তারা কিন্তু বের হচ্ছেন, কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগেও কিন্তু সূর্যের উপস্থিতি মেলেনি বলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সেই মুহূর্তে যেটি দেখেছি যে অফিসগামী মানুষের সংখ্যা অথবা পথচারীর সংখ্যা কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উপস্থিতি দেখতে পাওয়ায় আমরা যেমনটি বিভিন্ন অফিসগামী মানুষ, যাতায়াতগামী মানুষ যারা বের হচ্ছেন তারা বলছেন যে তারা ধারণা করছেন বা তারা প্রত্যাশা করছেন আজ শীতের পরিস্থিতি কিছুটা কম টের পাওয়া যাবে বলেই কিন্তু তারা ধারণা করছেন। তো আজকে কিন্তু রাজধানী ঢাকায় শীতে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। তো যেমনটি আমরা জানি যে আসলে কর্মব্যস্ত এই শহরে, যান্ত্রিক এই শহরে কিন্তু শীতের সকালের যে আমেজ সেটি কিন্তু উপভোগের সুযোগ কম। তো আমরা যেমনটি দেখছি যে এখানে বিভিন্ন যে খেটে খাওয়া মানুষ যারা আসলে সকালে জীবিকার খোঁজে বের হয়েছেন তারা কিন্তু এই শীতে খানিকটা বিপর্যস্ত বলেই কিন্তু আমাদের জানাচ্ছেন। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা হিমবাহের কারণে কিন্তু এই শীতের এতটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমরা যেমনটি দেখছি যে আসলে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই নয় বরং ঢাকার বাইরের অন্যান্য জেলাতে কিন্তু জেঁকে বসেছে শীত, এবং সবচেয়ে বেশি কিন্তু শীত অনুভূত হচ্ছে দেশের উত্তরবঙ্গে। তো এই ছিল আমার কাছে রাজধানীর শীতের পরিস্থিতির সর্বশেষ। প্রতি বছর শীতের সময় ঢাকায় বায়ু দূষণ বাড়লেও এবার শীত শুরুর বেশ আগে থেকেই রাজধানীর বাতাসে বেড়েছে দূষণের পরিমাণ। দূষিত শহরের তালিকায় ওপরের দিকেই থাকছে ঢাকার অবস্থান। বাতাসে বেড়েছে ছোট বিষাক্ত কণার পরিমাণও। এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুসহ সব বয়সী মানুষ। এ অবস্থার জন্য ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া সহ হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশকে দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। সমাধানে বিশেষজ্ঞরা বলছেন সমন্বিত নীতিমালা প্রণয়নের কথা। আদিত্য ধর ও জাকারিয়া জয়ের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। 8 মাসের ছোট শিশু আয়মান মায়ের কোলে হুটোপুটি করার কথা থাকলেও জন্মের পর থেকেই হাসপাতালের বিছানায় লড়াই করছে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাসের জন্য। শুধু আয়মান নয়, ঢাকায় জন্ম নেয়া প্রতিটি শিশুই প্রথম শ্বাস নিচ্ছে বিষাক্ত বায়ুর মধ্যে। ফলাফল জন্মের পরপরই শুরু হচ্ছে এক ঝুঁকিপূর্ণ যাত্রা। জন্মের পর থেকে শ্বাসকষ্ট, কাশি, নিউমোনিয়া। শীতে এই শহরের বাতাসে যতটা না কুয়াশা তার থেকেও বেশি থাকে ধুলোর আস্তরণ। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে যেন ঢুকছে বিষ। বাঁচার জন্য যে শ্বাস নিতে হয় সে শ্বাসই বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ধুলাবালিতে অনেক কাপকস হয়ে যায়, গলাগুলো আটকে যায়। ঠান্ডা, সর্দি, কাশ, তারপরে পরিবেশের সবসময় সবকিছু নোংরা থাকে ধুলা উঠতে উঠতে। এদিকে বছরের অন্যান্য সময়ের চেয়ে এবার শীতকালে কুয়াশায় বেশি পাওয়া যাচ্ছে PM 2.5 বা ছোট বিষাক্ত কণা, যা মানুষের ফুসফুসে ঢুকে বাড়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আর তার প্রথম শিকার হচ্ছে শিশুরাই। একটু বাতাসে গেলে, একটু খেলাধুলা করলেই তাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। বংশগতর বাইরেও এখন আমরা দেখছি যে নতুন নতুন রোগী আমরা পাচ্ছি যাদের কখনো আগে শ্বাসকষ্ট ছিল না, কিন্তু নতুন করে এদের শ্বাসকষ্ট হচ্ছে এবং এটা সহজে ভালো হচ্ছে না। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র বলছে 2025 সালের ডিসেম্বর মাসে ঢাকার গড় AQI ছিল 200, যা বিগত 11 বছরের ডিসেম্বরের গড় 205-এর তুলনায় কম হলেও যথেষ্ট ঝুঁকিপূর্ণ। বিগত 9 বছরে আমরা মাত্র 50 দিন নির্মল বায়ু পেয়েছি। এই ধুলোবালি শুধু মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে না, ক্ষতিগ্রস্ত করছে শহরের প্রাণ প্রকৃতি এবং স্বাভাবিক সৌন্দর্যকেও। তবে বাস্তবতা হলো এসব জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই কার্যকরী উদ্যোগ। এদিকে দূষণের তালিকায় বারবার ঢাকা শীর্ষে চলে আসার পেছনে অপরিকল্পিত নগরায়ন, অতিরিক্ত যানবাহন, ইটভাটার মতো সুনির্দিষ্ট কিছু কারণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণের অবস্থাটা পরিমাপ করার জন্য বৈজ্ঞানিক অ্যানালাইসিস এখন আর প্রয়োজন নাই। খালি চোখেই দেখা যায় একটি ফিটনেসবিহীন যানবাহন চোখের সামনে দিয়ে যাওয়ার সময় কিভাবে ধোঁয়ায় চারদিক অন্ধকার করে ফেলছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রশ্ন করা হলে হরিয়ানা, মধ্যপ্রদেশ সহ ভারতের বিভিন্ন জায়গা থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করাকে দায়ী করছেন তারা। দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিম বাংলা, বিহার, এই পুরো বাতাসটা এই সময় ঢুকে এবং খুব ডিগ্রেডেড বাতাস, আমাদের যেটা আমরা বলি যে খুব দূষিত বাতাস, এটা অনবরত ঢুকছে এই সময়টায়। এইটা একটা বড় ফ্যাক্টর, এটা আমাদের নিয়ন্ত্রণ নাই। এখানে আমাদের রিজিওনাল কোলাবোরেশন লাগবে। একটা প্ল্যান করা হচ্ছে, এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান,
24 থেকে 30 পর্যন্ত। সমস্যা সমাধানে বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন সমন্বিত নীতিমালা, কঠোর পরিবেশ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 2 সপ্তাহের বেশি সময় ধরে বরেন্দ্র জনপদে দেখা মিলছে না সূর্যের। দিনভর ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। বৈরী আবহাওয়ার সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে কৃষিতে। নষ্ট হয়ে গেছে বোরো ধানের চারাবীজ ও আলুর ক্ষেত। প্রচণ্ড ঠান্ডায় মাঠে নামতে পারছেন না চাষিরা। এতে নওগাঁর বরেন্দ্র জনপদে বোরো ধান চাষাবাদ 1 মাস পিছিয়ে গেছে। বিলম্বিত চাষে বাড়তি খরচ ও ফলন বিপর্যয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষকরা। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। উত্তরাঞ্চলের বরেন্দ্র জনপদে বইছে তীব্র শীতল হিমেল বাতাস। রাতভর কুয়াশা আর দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে। গত 3 সপ্তাহ ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে এই অঞ্চলে। টানা বৈরী আবহাওয়ার প্রভাবে মাঠের চারাবীজ সহ বিভিন্ন রবি ফসল ক্ষতির মুখে পড়েছে। অনেক জমিতে ইতিমধ্যে ফসল নষ্ট হয়ে গেছে। পৌষের প্রথম সপ্তাহে বরেন্দ্র অঞ্চলের এসব মাঠে ধান চাষাবাদে ব্যস্ততা বাড়ে চাষিদের। কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে চাষিরা সময় মতো ধান চাষাবাদে নামতে পারছে না। এতে বিলম্বিত চাষাবাদ, অন্যদিকে বাড়তি খরচের বোঝা টানার কথা বলছেন চাষিরা। এবার তীব্র ঠান্ডার কারণে ধান লাগানো যাচ্ছে না। আবহাওয়া খুব খারাপ, বিছন খেয়ালের বিছন সব সার মরে যাচ্ছে। এত ঠান্ডা, মনে করো যে পানিতে নামতে লাগলেই মনে করো যে হয়ে যাচ্ছে, হাত পা শীতকাশ লেগে যাচ্ছে, মাঠে কোনো কাজ করা যাচ্ছে না। এই অবস্থায় কৃষকদের উদ্বিগ্ন না হয়ে কৃষি বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা সবাই মিলে কৃষকের পাশে আছি, তাদেরকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। তো আমাদের একটা পরামর্শ থাকবে, এই ধরনের আবহাওয়া আরো যদি থাকে একটু অনুমোদিত মাত্রায় ইউরিয়া সার স্প্রে করবে অথবা ছিটিয়ে দেবে। কৃষি বিভাগ জানায়, বৈরী আবহাওয়ায় নওগাঁ জেলায় প্রায় 400 হেক্টর জমির সরিষা, আলু, বোরো ধান ও বীজ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ইউরোপ আমেরিকার অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানকার নাগরিকরা কেনাকাটা কমিয়ে দেওয়ার সহ নানামুখী জটিলতায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। বিশেষ করে বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলো মার্কিন ট্যারিফ পরিশোধে এখন যেমন সিদ্ধান্তহীনতায় রয়েছে, তেমনি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা থাকায় তৈরি পোশাকের অর্ডার ক্রমশ কমছে। তবে নির্বাচনের পর স্থিতিশীল পরিস্থিতিতে বায়াররা অর্ডারের পরিমাণ বাড়াবে বলে আশ্বস্ত করছে গার্মেন্টস ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের 6 মাসের মধ্যে জুলাই মাসে রেকর্ড 25% প্রবৃদ্ধিতে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির পরপরই মার্কিন ট্যারিফ জটিলতার কবলে পড়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আপাতত ট্যারিফ সংকটের সমাধান হলো পরবর্তী বাকি 5 মাসে রপ্তানি আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিও কমেছে। এর মধ্যে সবশেষ ডিসেম্বর মাসে 3.23 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরে ছিল 3.77 বিলিয়ন মার্কিন ডলার। ডিসেম্বরে যেটা আমরা ফাইনাল রিপোর্টটা ইপিপি থেকে পেয়েছি, সেখানের মধ্যে আমরা মাইনাসের দিকে আছি। সেটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের ট্যারিফের ইম্পোজ করার পর থেকে, তখন থেকেই কিন্তু আমাদের অর্ডারটা কমতেছে। বিজিএমই এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত 5 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 3.22 বিলিয়ন মার্কিন ডলার, ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতে 7.83 বিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাজ্যে 1.84 বিলিয়ন মার্কিন ডলার এবং অপ্রচলিত বাজারের দেশে 2.67 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। প্রথম পর্যায়ে ট্যারিফ জটিলতা এবং দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বায়ার প্রতিষ্ঠানগুলো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে দাবি বিজিএমই এর। দেশের স্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, সামনে ইলেকশন আছে, বায়াররা চিন্তা করতেছে যদি অর্ডার দেয়, অর্ডারটা যদি ঠিকমতো না উঠে তাইলে ওদের তো একটা বিশাল লস আছে। ওইটা চিন্তা করে হয়তো এরা আমাদের দেশে এই মুহূর্তে অর্ডার কম দিয়ে অন্য দেশে অর্ডারটা বাড়াইছে। অবশ্য বাংলাদেশের তৈরি পোশাক অর্ডার কমার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এর মধ্যে ইউরোপীয় আমেরিকার মতো ক্রেতা দেশগুলোতেও চলমান অর্থনৈতিক অস্থিরতাও অন্যতম কারণ। ফলে সেখানকার নাগরিকদের কেনাকাটাও সীমিত হয়ে আসার প্রভাব পড়েছে বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে। ইউরোপ অথবা অন্যান্য বাজার যেগুলি আছে সেখানেও কিন্তু অর্থনৈতিক মন্দা চলছে, যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে, একটা অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ওরাও
কম কিনেছে। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। গত 4 দশকের বেশি সময় ধরে নানা সংকটের মাঝেও এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন ট্যারিফ সহ নানা জটিলতায় যে সংকট সৃষ্টি হয়েছে, আগামীতে তা কেটে যাবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের পর্যায়ে পৌঁছাবে, এমনটি বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। কমছে ব্যাক টু ব্যাক এলসি, মূলধনী যন্ত্রপাতিতেও নেই আশার আলো। নেতিবাচক অবস্থানে পেট্রোলিয়াম আমদানির চিত্র। বাংলাদেশ ব্যাংকের এমন তথ্যে অবাক হচ্ছেন না উদ্যোক্তারা। তাদের দাবি, ব্যবসা বাণিজ্যের যে হাল তাতে বিনিয়োগ সম্প্রসারণে তেমন কোনো এলসি হচ্ছে না, যা হচ্ছে তা চলমান কার্যক্রমকে টেনে নিয়ে যাওয়ার জন্য। গেল 4 মাস ধরে কমছে রপ্তানি আয়। কবে ফিরবে ইতিবাচক ধারায়, সেই প্রশ্নের উত্তর খুঁজতে বাংলাদেশ ব্যাংকে গিয়ে দেখা গেল আশার কোনো আলো জ্বলেনি এলসির ঘরে। জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি ক্রয়াদেশের বিপরীতে খোলা এলসি গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 12.90% আর 3.87% কমেছে নিষ্পত্তি। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে এলসি খোলা বেড়ে ইতিবাচক ধারায় আরও গতি বাড়ালেও গত বছরের জুলাই থেকে নভেম্বর সময়ের তুলনায় এসব যন্ত্রপাতির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় 17%। আমরা তো প্র্যাকটিক্যাল ফিল্ডের মানুষ, আমরা তো নিজেরা আমরা দেখি, কারণ এখন তো টোটাল ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, শিল্প সব আছে আইসিইউতে এবং বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত আছে। সেখানে নতুন করে আবার মূলধনী যন্ত্রপাতি আনার কোনো কারণ আমি দেখছি না। বেহাল অবস্থায় শিল্পে দরকারি মধ্যবর্তী পণ্য আমদানির চিত্র। খোলার পরিমাণ কিছুটা বাড়লেও প্রায় 16.5% কমেছে নিষ্পত্তি। ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের মন্দা দশার প্রতিফলন ঘটছে এলসির হিসাবে। 10 বছর আগের বিষয় কিন্তু এখন এই প্রোডাক্টিভিটি দিচ্ছে না, যার এবং নিউ টেকনোলজি অ্যাড হয়েছে, যার কারণে আমি কিন্তু নিউ ইনভেস্টমেন্ট বলতে ফ্যাক্টরি বাড়াচ্ছি না, আমি পুরানটাকে টিকে রাখার জন্য কিছু ভর্তুকি দিয়ে মেশিন চেঞ্জ করছি। আপনারা যা দেখছেন পরিসংখ্যানে কিছু মূলধনী জিনিস আসছে, ইট ইজ ওনলি ফর রিপ্লেসমেন্ট, নট নিউ। বছর ব্যবধানে গেল নভেম্বর পর্যন্ত 5 মাসে পেট্রোলিয়াম আমদানিতে এলসি খোলা 8.83% কমেছে আর নিষ্পত্তি কমেছে 10.89%। যে অবস্থা বিরাজ করেছে তাতে করে যে এই আপনি যে অংশটা বলেছেন 3%, 5%, এরকম কম হলে এটা কোনো কগনিজেন্সেবল ইস্যু না। এটা তো 20-25% কমতে পারত। এই বছরটাও হয়তো স্টার্টিংটা অত ভালো যাবে না, পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে ইলেকশনের পর। নির্বাচনের মাধ্যম দিয়ে যদি একটা রাজনৈতিক সরকার আসে, সেই রাজনৈতিক সরকারের দায়িত্ব এবং কর্তব্য থাকবে বিনিয়োগ পরিবেশকে উন্নত করা। তাহলে আপনার ঋণপত্র খোলা বেড়ে যাবে, দেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি ভালো হবে, অর্থনীতির চাকা আবার সচল হওয়া শুরু করবে। নভেম্বর পর্যন্ত 5 মাসে ভোগ্যপণ্যের এলসি নিষ্পত্তি প্রায় 1% কমলেও খোলা 10.5%-এর বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় অভিযানের পর প্রথমবার প্রকাশ্যে সাফল্যের দাবি ট্রাম্পের। সামরিক কীর্তি আখ্যাত দ্রুত দেশে ফিরে সুষ্ঠু ভোটে জয়ী হতে প্রস্তুত বিরোধী নেত্রী মাচাদো। উদ্যোক্তার সংকটে উদ্বোধনের 3 বছরেও পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারেনি রাজশাহীর বেসিক শিল্পনগরী 2। জমির বেশি মূল্যের সঙ্গে জ্বালানি সহ নানা সংকটে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা। এতে বাস্তবে ধরা দিচ্ছে না 9,000 মানুষের কর্মসংস্থানের স্বপ্ন। তবে প্লটের দাম কমানোর সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত আলতাফ হোসেনের রিপোর্টে ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। কাগজে কলমে শিল্পনগরী, তবে বাস্তবে এ যেন এক মরুভূমি। নীরবতা, নিস্তব্ধতায় কার্যত অচল পড়ে আছে 172 কোটি টাকার প্রকল্প রাজশাহী বেসিক শিল্পনগরী 2। শিল্প প্রতিষ্ঠান স্থাপন, উৎপাদন বৃদ্ধি, রফতানি সম্ভাবনা সহ স্বপ্ন দেখানো হয়েছিল 9,000 মানুষের কর্মসংস্থানের। কিন্তু প্লটের অতিরিক্ত মূল্য, বিদ্যুৎ গ্যাসের অভাব, ব্যাংক সহায়তা সহ নানা সংকটে আগ্রহ হারিয়েছেন উদ্যোক্তারা। এমনকি প্লট বরাদ্দ পেয়েও কাজ শুরু করতে পারেননি অনেকে। আমাদের এখানে যে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই, এখানে যে জঙ্গল হয়ে আছে সেগুলোর কোনো এখনো ব্যবস্থা কোনো কিছু করা হয় নাই। ব্যাংক তো কোনো টাকা পয়সা দিচ্ছে না আমাদেরকে, জায়গার দামটা একটু বেশি, আমার পাশে অল্প দামে বিক্রি হচ্ছে জায়গা। উদ্যোক্তাদের অভিযোগ, শিল্পনগরীটিতে রয়েছে পরিকল্পনার ঘাটতি, অবকাঠামো ও বিনিয়োগ আকর্ষণের দুর্বলতা। প্লটের যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি করছেন তারা। সরকার যে ধরনের দাম নির্ধারণ করছে সেটা আমাদের জন্য আসলে বিশিক্ষিত ব্যবসা করার জন্য আমরা যাব,
ব্যবসার যে পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। প্লটের দাম কমানোর সুযোগ নেই উল্লেখ করে উদ্যোক্তাদের বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান বিসিক কর্তৃপক্ষের। ভরাট করছেন, ওর উপরে স্থাপনা নির্মাণ করছেন, সব কস্টিং হয়, কস্টিং হয় জমির মূল্য নির্ধারণ হয়। এখন এখানে জমির মূল্য যেটা কস্টিংয়ে আসে পড়ছে সেটাই এখন উদ্যোক্তাদের নিতে হবে। বিসিকের তথ্য মতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতুল এলাকায় 50 একর জায়গা জুড়ে 2022 সালের জুলাইয়ে উদ্বোধন করা হয় বিসিক শিল্পনগরী 2। 286টি প্লটের মধ্যে এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে মাত্র 71টি। কার্যক্রম চালু হয়েছে মাত্র 5টি প্রতিষ্ঠানের। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। পাবনার সাথিয়ায় একটি স্কুলে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে বছরের পর বছর ধরে চলছে পাঠদান কার্যক্রম। বড় দুর্ঘটনা আতঙ্কে ওই স্কুলের শত শত শিক্ষার্থী। ভবন ধসের আতঙ্কে বিদ্যালয়ে আসতে অনীহা অনেকের। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। সবুজ মোল্লার রিপোর্ট। দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে ছাদের পলেস্তরা, পুরানো ও জরাজীর্ণ হয়ে পড়ায় বারান্দার খুঁটির কংক্রিট খসে পড়ে বেরিয়ে গেছে রড। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। আজকে আপনাদের ক্লাস শুরু হচ্ছে। 1973 সালে পাবনার সাথিয়া উপজেলার ভুলবাড়িয়া এলাকায় প্রতিষ্ঠিত হয় ভুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়টি। পরবর্তীতে 1980 সালে একতলা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়। সেই ভবনটি এখন ঝুঁকিপূর্ণ। 2005 সালে সরকারিভাবে 3 তলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হলেও তাতে শিক্ষার্থীদের স্থান সংকুলান না হওয়ায় পুরানো ঝুঁকিপূর্ণ ভবনেও চলছে পাঠদান। মাঝে মধ্যে উপর থেকে খুলে খুলে এই যে এই সব ভাঙাচোরা পড়ে আমাদের মাঝে এসে, বৃষ্টি হলে চারদিকে একদম ভিজে যায়, বারান্দা দিয়ে তো হাঁটাই যায় না। এখন এই বিদ্যালয়টা নতুন করে উপস্থিত হোক তাহলে আমাদের ভালো হয়। বিদ্যালয়ের যে ভবনটা আছে এই ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে আমাদের বাচ্চারা যখনই আসে আমরা বাড়ি থেকে আতঙ্কের মধ্যে থাকি, কখন যেন আমাদের বাচ্চারা আহত হয়ে বাসায় ফিরে আসে। পিলার, তারপরে আপনার ভীম টিমগুলা কখন ভেঙে পড়ে, সবাই একটা আতঙ্কের মধ্যে। 7টা আমাদের শ্রেণীকক্ষ আছে, তার মধ্যে 3টা একবারে পরিত্যক্ত, পশ্চিম থেকে 3টা একবার পরিত্যক্ত এবং বাকি 4টা ক্লাস হয় এবং সেটা হয় এরকম যে একটা জরাজীর্ণ। তবে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে যে অবস্থা এটার বিষয়ে এবং একটা ভূমিকম্পরও একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং 2-1 শিক্ষার্থী মারাও গেছে, হয়তো আমাদের সাথিয়াতে না কিন্তু ঢাকায়। কিন্তু এই সময় আসলে এসব নিয়ে ভাবার সুযোগ আছে। তো অবশ্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিব এবং আমাদের দিক থেকে সর্বোত্তক সহযোগিতা থাকবে। বিদ্যালয়টিতে বর্তমানে 11 জন শিক্ষক, 2 জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং 400 জন শিক্ষার্থী রয়েছে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। গণ অভ্যুত্থানের 1.5 বছরেও বগুড়ায় পুরোপুরি স্বাভাবিক হয়নি আইনশৃঙ্খলা পরিস্থিতি। একের পর এক হত্যাকাণ্ড আর পুলিশের ওপর হামলায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। এছাড়া দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। পুলিশ বলছে দ্রুত অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। চলতি বছরের 2 জানুয়ারি বগুড়ায় 2 মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলায় আহত হন এক পুলিশ সদস্য। গত 1.5 বছরে এমন অন্তত 14টি হামলায় 3 জন ছুরিকাহত সহ 38 জন পুলিশ সদস্য আহত হন। এসব ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় 64 জনকে, আর পলাতক রয়েছে এজাহারভুক্ত 50 জন আসামি। শুধু পুলিশের উপরে হামলা নয়, বগুড়ায় হঠাৎই বেড়ে গেছে অপরাধ প্রবণতাও। গেল বছরে 14টি ডাকাতির ঘটনায় হত্যার শিকার হয়েছেন 5 জন। এছাড়াও দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 35টি ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 57 জন। বেশিরভাগ হত্যাকাণ্ড ঘটেছে তুচ্ছ সব ঘটনায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার সুযোগ নিচ্ছে অপরাধীরা, মনে করেন সচেতন মহল। পুলিশকে গণবান্ধব হতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, সততা, দক্ষতা এবং একাগ্রতা নিয়ে পুলিশকে আগামী দিনে কাজ করতে হবে। যেখানে যেখানে অন্যায় সেখানে বগুড়ার পুলিশকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাদের হারানো যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এবং পুলিশের যে আইনের যে শাসন সেটি প্রতিষ্ঠিত করতে গেলে এই জিনিসগুলো খুবই দরকার আছে। সাবস্টেন্টিভলি অপরাধ এবং সেগুলো আইনগতভাবে শাস্তি দেওয়া সম্ভব, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই অপরাধ স্বীকার করা বা অপরাধ করার পরেও
তাদেরকে কিন্তু সেই ধরনের শাস্তি নিশ্চিত করা যায় নাই, যে কারণে এই শাস্তি নিশ্চিত করতে না পারার কারণে তারা অনেকখানি উৎসাহিত হচ্ছে যে না, অপরাধ করলে তো আসলে পার পাওয়া যাচ্ছে, সুতরাং আমি অপরাধ করতেই থাকবো, যে কারণে আমার ধারণা যে এই ঘটনাগুলো ঘটছে আর কি। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। পুলিশ গোছানোর যে বিষয়টা ছিল আমরা অনেকটা এখন একটা গুছিয়ে উঠেছি। যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটিকে আমরা ইন্ট্রোডিউস করেছি এবং মামলা নিয়েছি, এবং সংশ্লিষ্ট যারা ছিল তাদেরকে অনেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ আস্তে আস্তে শক্ত অবস্থান যাচ্ছে এবং আমরা মনে করি যে এর পরবর্তীতে যে কোনো ঘটনাই হোক আমরা জিরো টলারেন্সের ভিত্তিতে সেগুলো মোকাবেলা করবো। গেল বছরে বগুড়ায় আত্মহত্যার হারও বেড়েছে ভয়ঙ্করভাবে। 2025 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 411 জন আত্মহত্যা করেছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর প্রথমবারের মতো প্রকাশ্যে সাফল্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকজন কিউবান সেনা নিহত হওয়ার সত্ত্বেও এই অভিযানকে অসাধারণ সামরিক কীর্তি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। কিউবান সেনাদের নিহত হওয়ার ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে দাবি করে তদন্তের আহ্বান জানিয়েছে কারাকাস। শিগগিরই দেশে ফিরে নির্বাচনে জয়ী হয়ে সক্ষমতা সামলানোর কথা জানিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিয়ানা মাচাদো। ভেনেজুয়েলাকে ঘিরে এক যুগান্তকারী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ভূগর্ভস্থ সম্পদ বিশিষ্ট ভেনেজুয়েলা 3 থেকে 5 কোটি ব্যারেল জ্বালানি তেল যুক্তরাষ্ট্রকে প্রদান করবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এসব তেল বাজার মূল্যে বিক্রি হবে। এই জ্বালানি তেল থেকে সংগৃহীত অর্থ তার তত্ত্বাবধানে রাখা হবে, যাতে তা ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণকে সুবিধা দেয়। রিপাবলিকান সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। নিকোলাস মাদুরোকে আটকের সময় অনেক কিউবান সেনা নিহত হয়েছেন বলে জানান তিনি। তবে সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ না করেই সরাসরি মার্কিন সেনাদের সাফল্যের গুণগান গাওয়া শুরু করেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছে পর্যাপ্ত সুরক্ষা কাঠামো না থাকা সত্ত্বেও তারা নিজেদের রক্ষা করেছেন। অন্যদিকে কিউবান সেনারা মার্কিন অভিযান বিষয়ে আগাম বার্তা পেয়েও নিজেদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযানের কৌশল ও সামরিক সক্ষমতাকে দুর্দান্ত আখ্যা দেন। সত্যি এটি অসাধারণ সামরিক অভিযান ছিল। মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছেন। সবাই বলছে এটি ইতিহাসে অন্যতম জটিল ও অবিশ্বাস্য অভিযান। 152টি বিমান ব্যবহার করা হয়েছিল। অনেক সেনা নেমেছিল মাঠে। আমরা যথেষ্ট সংখ্যক পায়ে হেঁটে অভিযান চালিয়েছিলাম, কিন্তু সব মিলিয়ে এটা সত্যি চমৎকার ছিল। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও কিউবা জানিয়েছে, অভিযানে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর অন্তত 24 সদস্য সহ মোট 56 জন নিহত হয়েছেন। কিউবার সরকারের হিসেব অনুযায়ী ভেনেজুয়েলায় কর্মরত তাদের 32 জন সেনা ও পুলিশ নিহত হয়েছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল এই মৃত্যুকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন এবং মাদুরো ও তার স্ত্রীকে মুক্তির দাবি তুলেছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউন যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরোর জন্য ন্যায্য বিচার দাবি করেছেন। একই সঙ্গে কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রোজা ভিলাভিসনেসিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক আগ্রাসন হলে দেশটির সেনাবাহিনী জাতীয় ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় বাধ্য থাকবে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো জানান, তার নেতৃত্বাধীন আন্দোলন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হতে প্রস্তুত। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন মাচাদো এবং মাদুরোকে উৎখাতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ার একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার 3 দিনের মাথায় সাতক্ষীরা সাইনাইটকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএলের নতুন যুগে মোস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনও ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজিটি এবার যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মোস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মোস্তাফিজকে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মোস্তাফিজ।
ভবিষ্যতে ভেবেচিন্তে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএল থেকে বাদ দিলেও ফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছে না তার সতীর্থরা। বিশ্বকাপে শেষ পর্যন্ত নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও সেখানে সমস্যা দেখছেন না সাইফুদ্দিন সাকিবরা। একই ধরনের কন্ডিশন হওয়ায় ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মত তাদের। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি তো ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ ওকে দেখে একদমই মনে হলো না, ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মোস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া। অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএল এ খেললেও ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেননি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম সাকিব। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বিসিবির মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ। আর বাদ বাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদ বাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারের মুখেই আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু করতে চান বিশ্বকাপের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ। সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নের সহযোগিতা কামনা। যোগসু নির্বাচনের ভোট গণনা নিয়ে জটিলতা। কারিগরি ত্রুটির কারণে 4 ঘন্টা বন্ধ থাকার পর মধ্যরাতে ফের শুরু। ভোট পড়েছে 60% বেশি। এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7। ঢাকার বাতাসে ক্ষুদ্র বিষাক্ত কণার উপস্থিতি বাড়াচ্ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। ধন্যবাদ অর্জিতা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।